হুট করে ক্ষমতায় গিয়ে পরের দিন আবার বিতাড়িত হয়ে ওই ধরনের কোনো দল পলিটিক্যাল হেভি পার্টি না। বিএনপির ফোকাস হলো ধরেন জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা। তো একজন শাসকের দৃষ্টিতে সমাজকে দেখা আর একজন শোষিত বা শাসিতের দৃষ্টিতে সমাজকে দেখা এক না। জামাতের আমি অনেক মানে নেতাকর্মীদের সাথে কথা বলছি, তাদের মেইন ফোকাস হলো দিন কায়েম। এমপিরা ডেভেলপমেন্ট স্টাডিজ করতে পারে না, মানে এলাকার যে সম্ভাবনাগুলা এটা নিয়ে তারা গবেষণাই করতে পারে না। অথবা এবি পার্টিকে মানে চায় না যে এই ধরনের কোনো পলিটিক্যাল ইয়ে থাকুক, তারাই তো প্রচার করে বেড়াচ্ছে। এবি পার্টির কোনো আসলে মাদার বা ফাদার এরকম কোনো পার্টি নাই। আমরা যতক্ষণ পর্যন্ত সমস্যা সমাধানের রাজনীতিতে যেতে পারবো না, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা আমি দেখছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এখানে রাজনৈতিক আলাপ করা জরুরি। টকশো এর অতিথি হচ্ছেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ফিরোজ কবির ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ভাই আমি আপনার সাথে আপনাকে কয়েকটা প্রশ্ন আজকে করব ইনশাআল্লাহ। তো ১ম প্রশ্নটা হচ্ছে যে আপনি তো এবি পার্টির সাথে আছেন। তো আমাকে যদি বলেন যে এবি পার্টিতে আপনি কেন? আপনি এবি পার্টির যেই মাদার পার্টি বলতে আমরা যেটা বুঝি যে জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামী থেকে আপনি আলাদা হয়ে এবি পার্টিতে জয়েন করলেন। এটার কারণটা কি? মানে আপনার কি পলিটিক্যাল ফিলোসফি আছে? আপনি যেটা বললেন যে এবি পার্টির মাদার পার্টি জামাত ইসলামী। এইটা আসলে আ যারা এবি পার্টিকে পছন্দ করে না অথবা এবি পার্টিকে মানে চায় না যে এই ধরনের কোনো পলিটিক্যাল ইয়ে থাকুক, তারাই তো প্রচার করে বেড়াচ্ছে। এবি পার্টির কোনো আসলে মাদার বা ফাদার এরকম কোনো পার্টি নাই। এবি পার্টি একটা স্বতন্ত্র উদ্যোগ। এবি পার্টি কারো আদর্শও ধার করে নাই, কাউকে কপিও করে নাই। আচ্ছা। ঠিক আছে? বরঞ্চ এবি পার্টি সম্ভবত বাংলাদেশের এখন পর্যন্ত নতুন ধারার যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে এমন একটা রাজনৈতিক দল যারা এই রাজনৈতিক গঠন প্রক্রিয়ার আগে ১ বছর কিন্তু জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে ছিল। এবং তারও আগে কয়েক বছর ধরে তারা অনেক দেশে সফর করেছে, অনেক দেশের পলিটিক্যাল এরকম উদ্যোগগুলো বোঝার চেষ্টা করেছে। বিশেষ করে তার্কিতে এরদোগানের আক পার্টি, ব্রিটেনে গেছে, তারা ইউরোপের বিভিন্ন দেশে গেছে, বিশেষ করে সুইডেন, ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, নর্ডিক কান্ট্রিগুলোতে গিয়েছে। এমনকি আমরা ভারতের আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের যেটা এবং আমরা মমতা ব্যানার্জির তৃণমূল জনতা পার্টি, এগুলো আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। বিভিন্ন রাজনৈতিক দলের গঠনতন্ত্র, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো পর্যবেক্ষণের চেষ্টা করেছে এবং অনেক কয়েক বছর পরে গিয়ে এই রাজনৈতিক দলটা সংগঠিত হয়েছে। সুতরাং আমরা যদি জামাতের কথা বলছেন, জামাত থেকে যদি কপি করে আসতাম, তাহলে আমরা হয়তো ওই ধরনের একটা আদর্শ বলতাম যে এটাও একটু বেটার, এটা একটু রিফর্ম ইসলামিক পার্টি। আমরা কিন্তু সেটা করি নাই। বরং আমরা এমন একটা ইনক্লুসিভ পার্টি হওয়ার চেষ্টা করেছি যেখানে আমরা সমাজের সকল মানুষকে আমরা একটা এক প্ল্যাটফর্মে এক জায়গায় আনতে সমর্থ হব। যেহেতু আমি একটা স্বতন্ত্র উদ্যোগের সাথে গিয়েছি, সুতরাং আমি বলতে পারেন যে কোনো দিক থেকে জামাতের আদর্শ ভালো, বিএনপির আদর্শ কিছু ভালো থাকতে পারে, অন্যান্য দলের আদর্শ ভালো থাকতে পারে। এগুলো আসলে আলোচনার বিষয়। কিন্তু আমি কোনো আ মাদার বা বাচ্চা পার্টি এরকম নানান কিছু বলে এরকম কোনো কিছুতে আমি যাইনি আসলে, হ্যাঁ? আমরা একটা স্বতন্ত্র উদ্যোগের সাথে শামিল হয়েছি। আমরা দেখছি এবি পার্টির অনেকেই হয়তো জামাত ইসলামের সাথে জড়িত ছিল। এই কারণে হ্যাঁ, হয়তো ছিল, আমাদের একটা ছিল। ভুল ধারণা তৈরি যে হয় বা যেহেতু এখানে খুব দেখেন, ইউনূস সাহেব অমুককে উপদেষ্টা বানিয়েছেন। তাহলে তার সাথে পূর্ব পরিচয়ের একটা ব্যাপার আছে, তাই না? তো অনুরূপভাবে যেহেতু এবি পার্টির উদ্যোক্তা, তাদের মধ্যে কয়েকজন জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সুতরাং তার একটা পরিচিতি বেজ আছে, তাই না? পরিচিত সার্কেল আছে। তাদেরকে উনি এটার সাথে শামিল করেছেন। আপনি রাসূলের জীবনেও দেখেন না। রাসূলের ১ম মুসলিম কারা হইছেন? তার পরিচিত জন, তার একদম খুব কাছের মানুষজন। তো এরকমই হয়। আমাদের সমাজের কোনো কিছু উদ্যোগের ক্ষেত্রে এমনই হয়। এখন আপনি যে রিসেন্টলি নির্বাচন চলে গেল। তো আপনি তো লালমনিরহাট থেকে নির্বাচন করতে গিয়েছিলেন আবার ওখান থেকে আপনি ওটা না, যেহেতু দলের আ এখানে আ জোট হয়েছে, জি। হ্যাঁ? সুতরাং আমি এই দলের এই কেন্দ্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি শেষ পর্যন্ত একজন বৈধ প্রার্থী হিসেবে ছিলাম এবং আমি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি এবং আমি সক্রিয়ভাবে আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি ওখানকার যিনি জোটের প্রার্থী, জামাতের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট আবু তাহের ভাই, আমি তার পক্ষে আমি মাঠে ছিলাম এবং কাজ করেছি। এবং শুধু তাই না, আমার শুধু আমার যারা আমাদের আর্থিক প্রস্তুতি ছিল, এটাও আমি তার জন্য স্যাক্রিফাইস করেছি। আচ্ছা আমাকে একটু বলেন যে যেহেতু আপনি লালমনিরহাটে ওইখানে এলাকাতে ছিলেন,
যে এবং আপনারা কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলছেন, সেটা হচ্ছে জন আকাঙ্ক্ষা পরিষদ নামে একটা পরিষদ, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা সংগঠনের সাথে আপনারা ছিলেন। তো এই যে জন আকাঙ্ক্ষার যে ব্যাপারটা, লালমনিরহাটে গ্রামের যে একজন মানুষ তার যে জন আকাঙ্ক্ষা, আমাদের ঢাকা শহরের জন আকাঙ্ক্ষা তো সেরকম হবে না, স্বাভাবিকভাবেই এটা অনেক আলাদা হয়। তো আপনি কি দেখেছেন যে ওইখানকার মানুষের জন আকাঙ্ক্ষা আসলে কি, তারা কি চায়? দেখেন, বাংলাদেশ একটা ইউনিক দেশ। হ্যাঁ, আমি মনে করি যে মানে আমার দৃষ্টিতে বাংলাদেশের মানুষ খুব অল্পে তুষ্ট। উত্তরবঙ্গের যে জামাত খুব ভালো করছে। গাইবান্ধার একজন সংসদ সদস্য, তার ব্যাপারে দেখবেন যে ফেসবুকে খুব আলোচনা হচ্ছে যে উনি গ্রামে, পুলিশ তাকে তার বাসায় গেছে, গিয়ে দেখে যে উনি খেতে গেছেন সার দিতে। এখন পর্যন্ত আমাদের উত্তরবঙ্গের যে কালচার, মানুষজন একটু ভালো ব্যবহার, একটু সহানুভূতি তারা খুব বেশি কিন্তু চায় না সরকারের কাছে, এবং সরকারের যে এত বড় ক্যাপাবিলিটি আছে অনেকে জানেই না যে সরকার কত কিছু করতে পারে মানুষের জন্য। একটু ভালো চিকিৎসা, একটু খুব একটু সহানুভূতি, একটু ভালো, এতটুকু তাদের প্রাপ্তি। কিন্তু আপনি প্রসঙ্গক্রমে যদি এটা প্রশ্ন, আমি একটা জিনিস বলি যে দেখেন, নির্বাচনের পর এমপিরা যখন শপথ নিল, তারা এলাকায় চলে যাচ্ছেন। এলাকায় গিয়ে তারা বিভিন্ন জনতুষ্টিমূলক কাজ করছেন। মিডিয়াতে আমরা দেখছি কেউ হয়তো রাস্তা ঝাড়ু দিচ্ছেন, বোঝানোর জন্য যে আমরা কতটা আ মানুষের প্রতি সদয়, বা তাদেরকে নিরহংকার বোঝানোর জন্য। কেউ হসপিটালে গিয়ে রোগীদের খোঁজ নিচ্ছেন। আমি কয়েকদিন আগে একজনের সাথে কথা প্রসঙ্গে বলছিলাম যে দেখেন, এই এমপিরা এখন যেই কাজটা করছেন, যদিও এটা তাদের মূল কাজ না। রাস্তা ঝাড়ু দেওয়া তো কোনো এমপির কাজ না, না। তাই না? তারপর আমি এটাকে স্বাগত জানাই। কারণ এটা দিয়ে বোঝাচ্ছে যে উনি কতটা আন্তরিক। অবশ্যই এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যদি আপনাকে বলি, আচ্ছা, উনি যে ঝাড়ুটা দিলেন, পরের দিন কি ওই প্রোগ্রামটা বা প্রতি সপ্তাহে কি উনি ঝাড়ু দিবেন? না। না। উনি প্রতীকী অর্থে একটা ঝাড়ু দিয়েছেন যে উনি সমাজের মানুষের খেদমত করতে চান। এটা প্রতীকী অর্থে। কিন্তু এটা কিন্তু তার কাজ না। তাহলে এমপির কাজটা কি? আমাদের এই যে আপনি বললেন যে আমাদের মানুষের প্রত্যাশা কি? সাধারণ প্রান্তিক মানুষ জানেই না যে একজন এমপির কাজটা কি। সে মেম্বারের কাছেও গিয়া কম্বল চায়, ত্রাণ চায়, অথবা ফ্যামিলি কার্ড চাবে। এমপির কাছেও কিন্তু সে ফ্যামিলি কার্ডই চায়। হ্যাঁ, স্বাভাবিক। এবং আমরা যে এই যে নতুন ধারার রাজনীতির কথা বলছেন, আমরা যে শুরু করছি, আমরা শুরু করে যখন মাঠে যাচ্ছি, মাঠে গিয়ে দেখি যে আমরা নতুন রাষ্ট্র বিনির্মাণের যে ধারণা, সাধারণ মানুষ এই ধারণার অনেক ধারে কাছেও নাই। আগে মানুষকে সচেতন হইতে হবে যে রাষ্ট্রটা কি, কেমন রাষ্ট্র আমরা চাই। এইটা মানুষকে আগে এডুকেটেড করতে হবে। তারপরে আমরা ওই ধরনের আমাদের পলিটিক্যাল ফিলোসফিটা আমরা একটা বাস্তবে রূপ দিতে পারবো। এখন কথা হলো, যেটা কথায় আসছিলাম যে এমপিদের কাজটা কি? দেখেন, একজন এমপি হচ্ছে তার লোকালিটির উনি একজন ফিলোসোফার। অর্থাৎ আপনি যদি দেখেন যে কোন মানুষের পিছনে পঙ্গপালের মতো মানুষ ছুটে যায় বা তার দ্বারা অনুপ্রাণিত হয়, যিনি তার বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে মানুষকে জাগাইতে পারেন, একটা স্বপ্ন জাগাইতে পারেন তার এলাকার মধ্যে, একটা আশা জাগাইতে পারেন, নতুন একটা ফিলোসফি দাঁড় করাইতে পারেন, একটা তার এলাকার সব ডেভেলপমেন্ট, তার স্বপ্ন থাকে না যে কি করবেন, উনি উনি কেমন এলাকাটা দেখতে যাচ্ছেন, যিনি স্বপ্ন দেখাইতে পারছেন তিনিই কিন্তু এবার জয়ী হয়ে আসতে পারছেন। এতদিনে আমরা যে রাজনৈতিক প্রবণতাটা দেখে আসছি, ধরেন ফ্যাসিবাদী আমলে, যে হাসিনার নাম নিয়ে কোনোভাবেই গুণগান গড়ে বের হয়ে আসার। এখন কিন্তু একটা অর্গানিক পলিটিক্যাল কম্পিটিশন চালু হয়ে গেছে, যে যিনি ভালো করবেন, জনগণের কাছাকাছি যাবেন, নির্বাচনে বেশি ভোট পাবেন। কিন্তু কত বড় নেতা, কত নেতার কাছের লোক, এগুলো এখন কোনো ম্যাটার না। আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের প্রত্যাশা খুবই সীমিত। তারা একটু স্বস্তি চায়। কিন্তু বাংলাদেশের অসীম সম্ভাবনা আছে। এই বাংলাদেশটাকে আমরা এত সম্পদে পরিপূর্ণ, যদি আমরা শুধু মানে হৃদয়ের চোখ দিয়ে দেখা শুরু করি যে আল্লাহ কত বরকত দিয়েছে এই জমিতে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি দেখেন যে এই ছোট্ট একটা দেশ, এই দেশটা কিন্তু ১৮ কোটি মানুষের খাদ্যের যোগান এই দেশ থেকে আসে। এই যে এত প্রাচুর্য, আপনি যদি এর মাটি এত উর্বর, বাংলাদেশে কর্মঠ মানুষ এবং ইয়ং জেনারেশন ১৮ কোটি মানুষের হাত, এবং আমরা যদি পরিকল্পনা মাফিক এটাকে কাজে লাগাইতে পারি, এটা বিশাল সম্ভাবনার জায়গা আছে। কিন্তু বাংলাদেশে এমপি হওয়াটা এত কঠিন। দেখবেন যে জামাত, বিএনপি বা আওয়ামী লীগ যারাই বলেন না কেন, অতীতে এমপি হওয়ার জন্য এতটা কম্পিটিশন করতে হয়, জান মাল দিয়ে মাঠে হার্ড অ্যান্ড সোল, মনে করেন একটা পুলসিরাত পার হওয়ার মতো ব্যাপার। এটা করতে গিয়া এমপিরা ডেভেলপমেন্ট স্টাডিজ করতে পারে না, এলাকার যে সম্ভাবনাগুলা, এটা নিয়ে তারা গবেষণাই করতে পারে না। আমি যদি একটা এক্সাম্পল দেই আপনাকে, বাংলাদেশে অনেকে বলে যে জমি কম। ঠিক আছে? আমাদের এই কম জমিতে প্রায় ২০ কোটির মতো মানুষ। আমাদের প্রচুর ঘনবসতি আমাদের এখানে।
আপনি দেখেন বাংলাদেশের চেয়ে ৩ ভাগের ১ ভাগ ছোট একটা দেশ নেদারল্যান্ড, যেটাকে আমরা হল্যান্ড নামেও ডাকি। হল্যান্ড মানে হচ্ছে নিম্নভূমি। এই দেশটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচে এবং চারিদিকে বাঁধ দিয়ে সমুদ্রের পানি আটকানো হয়েছে আরকি। এখন হল্যান্ডের আয়তন মাত্র ৪৬,০০০ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ। অথচ এই দেশটা পৃথিবীর মধ্যে খাদ্য রপ্তানিতে ২য় বৃহত্তম। আমি বলছি ২য় বৃহত্তম। আমেরিকার পরেই বিশ্বে ২য় বৃহত্তম খাদ্যপণ্য রপ্তানিকারক দেশ হচ্ছে নেদারল্যান্ড। অথচ সেই দেশটা বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ। চীনের মানুষ হচ্ছে ১৪০ কোটি প্লাস। অথচ তার মোট জমির 94% চাষাবাদের অনুপযোগী ন্যাচারালভাবে। সে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তার জমির প্রায় ১১%কে সে চাষের আওতায় আনতে পারছে। বাকি 89% এখনো সে চাষাবাদের আওতায় আনতে পারেনি, কারণ মরুভূমি এবং পাহাড়। অথচ চীন এই মাত্র ১১% জমিতে চাষাবাদ করে তার নিজের ১৪০ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে এবং সারা পৃথিবীর মোট খাদ্যের ২৫% সে একাই উৎপাদন করছে। আমি বলছি যে পলিসিগুলা, আমাদের পার্লামেন্ট মেম্বাররা যদি এইসব পলিসি নিয়ে চিন্তা করত যে আমাদের সমস্যাগুলো কি কি, এটা সমাধানের রাস্তাগুলো কি কি। কিন্তু আমাদের দেশের এই ধরনের পলিসি কেন্দ্রিক আলোচনা হয় যে আমার চিকিৎসা ব্যবস্থা $১২ বিলিয়ন এই মেডিকেল ট্যুরিজমের নামে আমাদের ইন্ডিয়াতে পাচার হয়ে যাচ্ছিল। আমাদের দেশের ডাক্তাররা কি খুবই খারাপ? রোগীরা কোনো কারণে এখানে বিশ্বাস পাচ্ছে না। তাহলে আমাদের সমস্যাগুলো দেখেন, আমাদের যেই পরিমাণ সমস্যা, আমাদের এমপিরা, আমি যে প্রথম যে কথা দিয়ে শুরু করলাম, আমাদের এমপিরা কি এই সমস্যাগুলো নিয়ে গবেষণা করা, বাংলাদেশে এই ধরনের কোনো থিঙ্ক ট্যাঙ্ক আছে যে আমাদের সমস্যা সমাধানের রাজনীতি, এই কালচারটা? আমাদের দেশের রাজনীতি হলো যে দোষারোপের রাজনীতি, একটা ছিল হাসিনার আমলে, নির্মূলের রাজনীতি। ঠিক আছে? আমি বলবো বাংলাদেশে এখন যে চালু হয়েছে যে জামাতের ইফতারে বিএনপির লোকজন আসছে, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, অন্তত প্রতিহিংসাটা কাম্য নয়। এবং বিএনপি, জামাত সহ এখানে এনসিপি, নতুন রাজনৈতিক দল, এবি পার্টি, সবাই মিলে আমরা এমন একটা কালচার করি যে আমরা পলিসি কেন্দ্রিক কম্পিটিশন করব। আপনার ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি থাকতে পারে, আমি আপনাকে ব্যক্তিগত চরিত্র হনন এগুলোকে আক্রমণ করব না। কারণ আমার রাজনীতিটা হচ্ছে, সবার রাজনীতিটা এমন হওয়া উচিত যে জনগণের জন্য আমার কি বেটার অপরচুনিটি আছে এগুলো নিয়ে গবেষণা করা। আমরা যতক্ষণ পর্যন্ত সমস্যা সমাধানের রাজনীতিতে যেতে পারবো না, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা আমি দেখছি না। তার মানে লালমনিরহাটের মানুষজনও কি এই আপনি যে কনসেপ্টটা বলছেন এটা তো একটু গ্রাস্প করা কঠিন। হ্যাঁ? এখনো তো গ্রামগঞ্জে মানুষজনটা বোঝে না। তো আপনি বলছেন অ্যাওয়ারনেস তৈরি করতে হবে তাদের মধ্যে। ইয়েস, তো অবশ্যই। এখন সেই অ্যাওয়ারনেস যতদিন পর্যন্ত তৈরি না হবে ততদিন পর্যন্ত কি আপনারা আসলে বলবেন যে না আমরা না। এটা তো আমি কনভেনশনেই থাকবো? রাজনৈতিক তত্ত্ব আকারে বললাম। আমি স্টুডিওতে যে কথাগুলো বলছি, মাঠ পর্যায়ের এত কঠিন কথা বললে রাজনীতি হবে না। ঠিক আছে? ওই মাথার উপর দিয়ে যাবে। বা আমরা যেরকম কঠিন কথা বলতো না যে প্রলেতারিয়েত, অসাম্প্রদায়িক, হ্যাঁ? সাম্রাজ্যবাদী, বুর্জোয়া। বুর্জোয়া, এইসব কথাবার্তা বললে রাজনীতি হবে না। আমি আপনাকে যেটা বললাম এটা হলো ফিলোসফির আকারে, পলিটিক্যাল ফিলোসফি। তো গ্রামের যেই মানুষটা মানে একদম প্রান্তিক, তার জন্য তো এই কঠিন ভাষা তো না। এই কঠিন ভাষা হলো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, কিন্তু তাকে আপনি বোঝাবেন কিভাবে? এইটাই আপনি তাকে সহজ ভাষায় তার মতো, তাকে এত কিছু বলারও দরকার নাই তো। জনগণকে আমরা যেটা বোঝাবো যে আমরা যেই রাষ্ট্র চাচ্ছি সেখানে আপনার কি অধিকার এবং আপনি সেখান থেকে কি মানে আপনি রাষ্ট্রের জন্য কি করবেন, রাষ্ট্র আমার জন্য কি করবে, মানে জাস্ট গিভ অ্যান্ড টেক। দেখেন রাষ্ট্রের সাথে আমাদের তো আসলে চেতনার সম্পর্ক নেই। আপনি যদি বাস্তবে একটু খুব প্র্যাকটিক্যাল চিন্তা করেন, জনগণ কি দেয় রাষ্ট্রকে? ট্যাক্স। ট্যাক্স দেয়। কোনোভাবে কি জনগণ এই ট্যাক্স থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে? কারণ মূল্য সংযোজন কর প্রত্যেকটা পণ্যের সাথে এমবেডেড করে দেওয়া আছে ট্যাক্স, তাই না? এখান থেকে জনগণের মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। একজন ভিখারিনী, সেও যদি একটা দেয়াশলাই কেনে, রাষ্ট্রকে যেই ট্যাক্স দেবে, আপনি আমি বা একজন ভদ্রলোক সিগারেট খাওয়ার জন্য একটা দেয়াশলাই কিনলে রাষ্ট্রকে একই পরিমাণ ট্যাক্স দিতে হবে। এখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু নাগরিক কি রাষ্ট্রকে ওইভাবে বাধ্য করতে পারে যে আমি আমার অধিকারটা বুঝিয়ে নিব? আমাদের দেশে পারে না। আমাদের দেশে পারে না। আমরা বলছি জনগণের জন্য এইটাই যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে আপনি এটা এখান থেকে পাবেন কনফার্ম।
বাট আমি প্রশ্ন করতে পারবো যে আমার ট্যাক্স মানি কোথায় যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। মানে অ্যাকাউন্টেবিলিটি 100% থাকবে। মানে হাসিনার আমলে বা ফ্যাসিবাদী আমলের মতো একেবারে আমি সরকার, তুমি কে রে? মানে এরকম কিছু না। কে দিয়েছে? কে দিয়েছে? হাসিনা দিয়েছে। ঠিক আছে? বা এখন কে দিয়েছে? তারেক ভাইয়া দিয়েছে। অথবা আমরা আমরা এটার সাথে আরো কথা আছে। যেমন আমরা বলি যে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সটা কি দেখেন? তারেক রহমান সাহেব একজন কিডন্যাপ হয়েছে, ফোন দিলেন কাকে? মাসুদ ভালো হয়ে যাও। মাসুদকে ফোন দিলেন। তো মাসুদ খুব ভালো। সে তৎক্ষণাৎ তড়িৎকর্মা একদম আলাদিনের জিনের মতো ধরে নিয়ে আসলেন কিডন্যাপারকে। যদিও কিডন্যাপার মানে কে কিডন্যাপ করেছিল কিডন্যাপারকারীকে আমরা দেখলাম না। কিন্তু ঘটনা ঘটেছে যে মাসুদ ধরে নিয়ে আসলেন। কিট পাওয়া গেছে আর কি। হ্যাঁ? কিট পাওয়া গেছে। কিট পাওয়া গেছে। কিডন্যাপার না পাওয়া গেল। কিডন্যাপার না পাওয়া গেলে কিটকে কিট কিট যে সুস্থ উদ্ধার হয়েছে এটাই বেশি। আগের দিনে আমরা দেখতাম যে হাসিনার আমলে কোনো কিছু হইলেই হাসিনার কাছে বিচার চাই। মানে ভগবানের কাছে গিয়ে বিচার এরকম একটা ভগবান। তো জনগণের ভগবান হয়ে ওঠা। কিন্তু যদি আমরা সিস্টেমটা ডেভেলপ করি, ঠিক আছে? যে রাষ্ট্র রাষ্ট্র সংবিধান অনুসারে তার যারা অধস্তন যারা আছেন, যার উপরে যে দায়িত্ব আছে ন্যস্ত, তিনি সেটা ভালোভাবে করবেন। এটা হচ্ছে গুড গভর্নেন্স। সবকিছুর জন্য আমাকে তারেক রহমানের কাছে বিচার দিতে হবে, মির্জা ফখরুলের বাড়ির সামনে গিয়ে অনশন করতে হবে, এটা তো না। ইভেন আপনি যেটা বললেন এটাও কিন্তু আসলে সিস্টেমটাকে বাইপাস করতেছে। সিস্টেমটাকে বাইপাস যেটা করছে। এক্সপেক্টেড জি, না জি, জি। গুড গভর্নেন্সের কাছ থেকে। ঠিক আছে ভাই, ধরেন আপনি যে কথাটা বললেন যে সমস্যা ভিত্তিক সমস্যা সমাধানের সমস্যা রাজনীতি। সমাধান ভিত্তিক যে রাজনীতিটা আপনারা করতে যাচ্ছেন। এখন একই কথা তো আসলে জামাত ইসলামীও বলে। তারাও কিছু সমস্যার সমাধান করতে চায়। একই কথা তো আসলে বিএনপিও বলে। তারাও কিছু সমস্যার সমাধান করতে চায়। একেকজনের চিন্তা এক এক রকম, একেকজন একভাবে না, বলে। সবার ফোকাসটা এক জায়গায় না। আমাদের মেইন ফোকাস হলো সমস্যা সমাধানের রাজনীতি। আচ্ছা। জামাতের যদি ধরেন, জামাতের আমি অনেক মানে নেতাকর্মীদের সাথে কথা বলছি। তাদের মেইন ফোকাস হলো দিন কায়েম। বিএনপির ফোকাস হইলো ধরেন জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা। তা আপনি কি আমার সাথে দ্বিমত করবেন যে জামাত দিন কায়েম করতে চায় না? এটা হয়তো জামাতের সাহিত্য, সংগীত, তার সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড, তার পলিটিক্যাল ন্যারেটিভ, তার সাধারণ তৃণমূলের কর্মীদের কাছে জিজ্ঞেস করেন যে সে আসলে কি চায়? সে দিন কায়েম করতে চায়। হ্যাঁ, স্বাভাবিক, মানে এটা তো তার মোটিভেশন। হ্যাঁ। মানে আপনি কিছুক্ষণ আগে যে বলছিলেন যে জি। তারা কেন সৎ? তার যে ফিলোসফি, তার যে ধর্মীয় আদর্শ, এখান থেকে সে ওই ইন্সপিরেশনের কারণে তো সে সৎ। এটা তার একদিকে অ্যাসেট। আমি এটাকে খারাপ চোখে দেখছি না। আমি বলছি যে দুনিয়াটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ কারো কর্ম নষ্ট করে দেন না। আল্লাহ বলছেন যে তিনি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, যদি না তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন। দুনিয়াটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। কাফিরের জন্য যা সুযোগ, মুশরিকের জন্য যা সুযোগ, একজন ঈমানদার মুমিনের জন্য একই পরিমাণ সুযোগ। না হলে তো পরকালে গিয়ে আমরা আল্লাহকে দোষারোপ করব যে, "আল্লাহ, আমাকে তো সমান সুযোগ দেওয়া হয়নি।" ঠিক আছে? পৃথিবীতে সবার জন্য সমান সুযোগ। চাইনিজরা দেখবেন যে তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য এত পরিমাণ গবেষণা করছে এখন। পৃথিবীর সবচাইতে আধুনিক জিনিসপত্র এখন চাইনিজরা বানাচ্ছে। তো যে যেই লাইনে চেষ্টা করবে সবার জন্য সফলতা আল্লাহ দিয়ে দিবেন। এজন্য যে রাজনৈতিক ফোকাসটা যে যেখানে রাখবে সে ওই কেন্দ্রিক সে সফলতা পাবে। আপনি যে কথাটা বললেন যে ধরেন জামাতে ইসলামীর যে একজন সমর্থক, সে তার কিছু অ্যাসেট আছে। আবার আপনি যেভাবে বললেন সেটা হচ্ছে যে যেহেতু সে দিন কায়েম করতে চায় তার কিছু একটা ড্রব্যাকও আছে, তাই না? হ্যাঁ, মানে আমি বলছি মানে এটা তো তার একটা বাধা। যেমন আপনি যে বললেন প্র্যাকটিক্যাল। যেমন ধরেন এই যে এখন আমরা যেটা দেখতেছি যে গ্লোবালি একেবারে ম্যাস লেভেলের সার্ভিলেন্স করা হচ্ছে। এখন আপনি যখন বলবেন ইসলামের ক্ষেত্রে, ইসলাম তো আসলে সার্ভিলেন্স বা গোয়েন্দাগিরি, ইভেন সরকারও গোয়েন্দাগিরি করতে পারে না জনসাধারণের উপরে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। জামাত ক্ষমতাটাকে দেখে সার্ভ করা হিসেবে। হ্যাঁ। দেখেন, জামাতের আমিরের আপনি কার্যক্রম যদি গত ২ বছরের দেখেন, উনি জাতির খাদেম হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। হুম। ঠিক আছে? জামাতের এবারের স্লোগান ছিল যে, "আমরা জাতির সেবক হব, শাসক হব না।" ক্লিয়ার আপনি এ ব্যাপারে? সার্ভিস লিডারশিপ। তারা সার্ভিস লিডারশিপ। পৃথিবীর কোথাও মানে আপনি এমন একটা মানে সৃষ্টির শুরু থেকে এমন একটা রাষ্ট্র কোথাও দেখাতে পারবেন না, যেখানে রাষ্ট্র সার্ভ আকারে ছিল। মানে সার্ভিস আকারে ছিল। ইট ইস গভর্ন করা। ঠিক আছে? গভর্ন করা আর সার্ভ করা এক জিনিস না। যদি আমি আপনাকে বলি যে দেখেন, আপনাকে এক্সাম্পল দেই একটা। জাতিসংঘের ব্যাপারটা উদাহরণ ধরি। জাতিসংঘ দৃশ্যত এটা তৈরি করা হইছে কল্যাণের জন্য, তাই না? যুদ্ধ থামানোর জন্য ভালো, ভালো উদ্দেশ্যে। কিন্তু ১ম বিশ্বযুদ্ধে লীগ অব নেশনস গঠিত হয়েছিল, কিন্তু আমেরিকা নিজে এখানে স্বাক্ষর করে নাই। সেই লীগ অব নেশনস কিন্তু টিকে নাই কিন্তু। কারণ খুব ভালো, ভালো আইন আছে কিন্তু ওই আইনকে ঘাড়ে ধরে পালন করার মতো মাতব্বর নাই।
টিকে নাই। লিগ অব নেশনস ফেল করছে। কারণটা কি? ওইখানে বাধ্য করার মতো কোনো শক্তি ছিল না। কোনো সুপার পাওয়ার ছিল না যদি বলি। তাহলে আমরা ক্ষমতাকে বুঝি সার্ভ করা অর্থে। কিন্তু ক্ষমতা তার সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কোথাও সার্ভ করা অর্থে ছিল না। ঠিক আছে? আপনি চ্যারিটি অর্গানাইজেশন করতে পারেন। চ্যারিটি অর্গানাইজেশন, চ্যারিটি এবং সার্ভ করা, ক্ষমতা করা ডিফারেন্ট জিনিস। কিন্তু মানুষ তো ভাই নিবে না আপনারা, যে আপনি যখন বলবেন যে আমি তোমাকে গভর্ন করতে চাই, আমি না, তোমাকে না, শাসন গভর্ন করতে করার চাই। দরকার নাই। আমি বলছি যে ধর্মীয় রাজনৈতিক দলের সংকটের জায়গাটা। সংকটের জায়গাটা হলো, মানে আমি বলছি না যে জামাত এটা করুক। আপনি যখন সার্ভ করার মানে ন্যারেটিভ সমাজে তৈরি করে ক্ষমতায় গেলেন, কিন্তু আপনি যেই সংকটগুলোর মধ্যে পড়বেন, এই সংকটের জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত না। এইজন্য বলছি যে নানাবিধ সংকট তৈরি হবে, যেগুলো আসলে খুব জটিল এবং এই ক্ষমতা থেকে বেজ্জতি করে আপনাকে নামানো হবে। আপনি দেখেন তো ইসলামের খোলাফায়ে রাশিদিনের পরবর্তী সময়ে যে ক্ষমতার প্রেক্ষাপট, আপনি দেখেন তো কোথাও মানে আমাদের ৪ খলিফার মৃত্যুবরণ হইছে কিভাবে? তারা কি কত ভালো নাগরিকের জন্য তারা কত ভালো করছিলেন। কিন্তু এই যে সার্ভ করা অর্থে, তারপরেও তো তারা নাগরিকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নাই সেই সময়। সুতরাং ক্ষমতা সবসময় হলো কম্পিটিশন এবং সংঘাতপূর্ণ। আপনি পৃথিবীতে এমন একটা এক্সাম্পল দেখাতে পারবেন না যে রাজনৈতিক ক্ষমতা কখনো খুব ভালো শাসক, ভালো কথা বলেন, ভালো মানুষের উপকার করেন এবং মানুষ তাকে মানে খুব সমর্থন করেন। এইরকম এটা একটা আইডিয়াল সিচুয়েশন, মানে জান্নাতে এরকম কিছু হইতে পারে। না, আমাদের প্রথম ৩ যুগে এরকম ছিল। ছিল। বা ঠিক মানে আছে? মানে প্রথম ৩ খলিফার সময়ে হ্যাঁ, ছিল। মানে একমাত্র আলী কিন্তু রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ রাজনৈতিক করছেন। সংকট যে ছিল না তা না। সেই সময়কার আপনি ইসলামিক হিস্টোরি দেখেন, মানে আমরা মনে করি যে তারা মানে একদম মানে দরবারে যাইতেন আর শাসন করে এরকম। এই মানুষের ব্যবস্থাপনা মানেই ওখানে নানান ধরনের সংকট থাকবে। এজন্য আমি আপনাকে একটু আগে যে কথা বললাম ইবনে খালদুনের। ইবনে খালদুনের যেই আল মুকাদ্দিমাটা লেখা হয়েছিল তখন কিন্তু মুসলমানরা ক্ষমতায়। তো একজন শাসকের দৃষ্টিতে সমাজকে দেখা আর একজন শোষিত বা শাসিতের দৃষ্টিতে সমাজকে দেখা এক না। ঠিক আছে? আপনি কর্মচারী হিসেবে একটা প্রতিষ্ঠানকে দেখেন কেমনভাবে চলে। আর প্রাণ আরাফেলের মালিক তার মালিকের চেয়ারে বসে প্রতিষ্ঠানটাকে আরেক দৃষ্টিতে দেখে। ২ টা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি এটা বোঝাতে চাইছি। এই যে আপনি যে কথাটা বললেন যে রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক হচ্ছে অধিকার এবং সেবার। অন্যদিকে জামাত ইসলামী করতে চায় হচ্ছে সেবা, সার্ভিস দিতে চায় সেবক হিসেবে। কিন্তু আপনি বললেন যে এটা ন্যাচারাল পলিটিক্স না। তারা জানে না তারা ক্ষমতায় গেলে যেসব সংকটের মুখোমুখি হবেন। কিন্তু এটা আশার দিক। জামাত অনেক কিছু বুঝতে পারছেন ইদানিং এবং জামাত ইনক্লুসিভ হচ্ছে। এবং এটা তাকে নতুন আরেকটা সংকটের দিকে নিয়ে যাবে। সেই সংকটটা বলি। আপনি জানেন মিশরে মুরসির যখন পতন হয়। আচ্ছা, ওইখানে আন-নূর পার্টি ছিল। আন-নূর পার্টি কিন্তু ব্রাদারহুডের সাথে জোট ছিল। আল সালাফি ঘরানার। হ্যাঁ। ওরা গিয়ে বলল যে আপনি শরিয়া আইন কায়েম ঘোষণা করে দেন। ঠিক আছে? এবং উনি শরিয়া আইন ঘোষণা করেন নাই জন্য উনি আবার গিয়া ওই যে সেনাপ্রধান কি? সিসি তার সাথে হাত মেলাইল। এখন ব্রাদারহুডের পতন হইল। এখন তারা কিন্তু শরিয়া আইন নিয়ে কথা বলে না। তো সমস্যাটা যেটা হবে, ইসলামকে তাদের মতো করে বোঝেন এমন কিছু মানুষ আছেন। তারা খুব ইমোশনাল এবং তারা কিন্তু নির্ভেজাল ভালো মানুষ, আমি এটা বলি। এবং জামাতের অনেক বড় একটা সমর্থন এখান থেকে আসেন। আপনি দেখবেন যে এবার ইসলামী আন্দোলন যখন বের হয়ে গেল, তারা কিন্তু বলা শুরু করছে যে জামাত তো ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবে না। এ কারণে আমরা জামাতকে সমর্থন দিচ্ছি না। কিছু মানুষ আছেন এটাতে বিভ্রান্ত হবে। ঠিক আছে? একেবারে আপনি ফেলাই দিতে পারবেন না তাদেরকে। ঠিক আছে? জামাত যখন বলবে যে না আমরা ক্রমান্বয়ে করব, আমরা আগে ইনসাফ কায়েম করি, তখন অনেক মানুষ মনে করে কি আপনি যাবেন, ঘোষণা দিবেন ওই আইএসআইএস এর মতো। আর সমাজের সব সমস্যা সমাধান হয়ে যাবে। এরকম ইমোশনাল মানুষ সমাজে আছেন। আমি এইটার কথা বলছি, আমি এইটা ইঙ্গিত করছি যে জামাত যদি ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করে, সে কিছু সংকটের মুখে পড়বে। আবার জামাত যদি খুব গোঁড়া হয়ে থাকে, তখন আবার সে তার ধরনের আরেক ধরনের সংকট।
এজন্য বলছি মতাদর্শ ভিত্তিক রাজনীতি অথবা ধর্মভিত্তিক রাজনীতি বা ইসলামী রাজনীতির কথা বলি, তাদের ২ ধরনের সংকট আছে। তাহলে আমি যদি এবি পার্টির কথা বলি যে এবি পার্টি আসলে ধরেন এই ২ টা সংকটের থেকে সে বাইরে। যেহেতু সে আসলে কন্ট্রাক্ট সোশ্যাল কন্ট্রাক্ট বেসড একটা কথা বলছে। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে তাহলে এবি পার্টি আসলে জনগণের সমর্থন পাচ্ছে না বা কেন পাচ্ছে না? বা ধরেন আপনারা কেন কর্মী পাচ্ছেন না? বা আপনারা তাহলে কিভাবে প্রবলেম সলভ করবেন? আপনাকে তো মানুষের ম্যান্ডেট নিয়ে আসতে খুব হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমি যদি জামাতের ৮৪ বছরের ইতিহাস ধরি, হ্যাঁ? জামাত প্রতিষ্ঠার পর থেকে। এইবার জামাত সবচাইতে মানে একেবারে আম জনতার সমর্থন পেয়েছে। ডেফিনিটলি। ঠিক আছে? যদি বলি যে জামাত এত ভালো সংগঠন করে, তাহলে সে এত বছর ধরে তার ১০-১২% ভোটের মধ্যে সে সীমাবদ্ধ ছিল। এই ১০-১২% কিন্তু তার দলীয় নেতাকর্মী এবং সমর্থক, যাদের সাথে তার সরাসরি যোগাযোগ আছে। আমরা যে কথা বলছি যে দেখেন, এই ভোটের হাওয়া কখনো, কখনো একেক দিকে লাগে। এটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়। ঠিক আছে? আজকে জাম এবি পার্টি ধরেন একটা সিটও পায় নাই। এটাকে আপনি আপনার বস্তুগত দৃষ্টিকোণ থেকে খুব একটা ব্যর্থতার জায়গা দেখতে পারেন। কিন্তু রাজনীতির প্রেক্ষাপট সময়ের সাথে, সাথে মানে বৈচিত্র্যময় দিকে মোড় নেয় সবসময়। এখন কথা হলো, আমরা ভালো করতে পারি নাই, সেটা নানান প্রেক্ষাপট আছে। প্রথমত আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ যতটা সোচ্চার ছিলেন, আমরা যারা তৃণমূলের নেতাকর্মী তারা ততটা সোচ্চার না থাকার কারণে এবি পার্টির রাজনৈতিক ফিলোসফিটা আমরা দোরগোড়ায় পৌঁছে দিতে পারিনি। ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হলো যে আমাদের জন্য কিছু সীমাবদ্ধ ছিল ফ্যাসিবাদী আমলে। কেন্দ্রে হয়তো আমরা কিছু মিডিয়াতে প্রোগ্রাম করতাম, কিন্তু আমরা তৃণমূলে আমাদের নেতাকর্মীরা ভয়ে বের হতো না। আপনি জানেন যে আমাদের দলটা নিবন্ধনের পরপর আমাদের প্রতীক বরাদ্দ ইত্যাদি করতে আমাদের খুব একটা ভয়ের পরিবেশের মধ্য দিয়ে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করেছি। সে সময় জামাতেরও তো মানে নিবন্ধন ছিল না, তাই না? নিষেধাজ্ঞা ছিল, অনেকটা ভয়ের পরিবেশের মধ্য দিয়ে। তো ফ্যাসিবাদ পরবর্তী হাসিনা পালানোর পর আমাদের নির্বাচন, তারপরে নানান ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা আসলে যেহেতু আমাদের জন্য এটা ১ম নির্বাচন, তো আমাদের জন্য ১ম নির্বাচনে আমরা বাজিমাত করব, যদি আমরা, এটা তো ন্যাচারাল না। আমি তো সেটা চাচ্ছিও না। ঠিক আছে? তো সেটা এখন কথা হলো আমরা কর্মী কোথায় পাবো? আমাদেরকে সোচ্চার হতে হবে মাঠে। আমরা যেসব জায়গায় এবি পার্টি তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পেরেছে, সেখানে রাজনৈতিক মজবুতি অর্জন করছে। আমি তো ১ম এই আপনাকে বললাম যে যদি মাঠে পরিশ্রম না করে, তো মানুষকে সম্পৃক্ত করতে পারবে কিভাবে? আমরা তো সেই পরিমাণ সুযোগ পাই নাই। তৃণমূলে ছড়ানোর জন্য একটা দলের তো ন্যাচারালি কিছু সময় দরকার। দেখেন, বাংলাদেশে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার ইতিহাস কিন্তু নাই। এরশাদ, সেও আগে ক্ষমতায় গেছে, তারপরে দল গঠন করছে। জিয়াউর রহমান আগে ক্ষমতায় গেছে, দল গঠন করছে। এটা বাস্তবতা। তো সেই বাস্তবতায় এবি পার্টির হাতে এমন কোনো জাদুর কাঠি নাই যে সে দল গঠন করলো, একেবারে মানুষ গণহারে ভোট দিল। মানে আমাদের সমাজ কাঠামোটা এমন না যে আমরা রেডি হয়ে নাই যে আমরা এমন একটা পলিটিক্যাল চমৎকার ফিলোসফি দিলাম। মানে আমরা আসলে রাজনৈতিকভাবে এতটা সচেতন হয়ে ওঠে নাই আমাদের জনগণ এখনো। ঠিক আছে? তো এইজন্য আমাদের এই মানুষকে, জনগোষ্ঠীকে বোঝাইতে সময় লাগবে, এবং এটা অন্তত আমাদের একটা ভালো অ্যাচিভমেন্ট যে আমরা যে কল্যাণ রাষ্ট্রের ধারণা দিছি, এটা তো সকল রাজনৈতিক দল এখন এই কল্যাণ রাষ্ট্রের ধারণার কথা বলা শুরু করছে। আগে এমনিতে বলতো, এবং আমরা শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকি নাই। এটার রূপরেখা কেমন হবে, এটার গভর্নিং সিস্টেমটা কেমন হবে, সকল ব্যাপারে আমরা তথ্য দিয়েছি এবং আমরা এই ধারণাগুলো তুলে ধরেছি। এবং আমাদের অর্থনীতি, আমাদের শিল্পায়ন, আমাদের কৃষি অর্থনীতি কেমন হওয়া দরকার, সকল ব্যাপারে আমাদের স্পষ্ট ডিটেইলস আমরা দিয়েছি। তো অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের এই ধারণাটা গ্রহণ করা শুরু করছে। আমি উদাহরণ সহ দেই। দেখেন, আমাদের রাষ্ট্র মেরামতের রূপরেখা নামে একটা বই আমরা ২০২২ সালে প্রকাশ করছি। এইখানে পুরা বই থেকে অনেক মানে পয়েন্ট আকারে কপি করছে বিএনপি। বিএনপি আবার ৩১ দফা দিয়েছে, আপনি জানেন। সেই ৩১ দফা সাংবাদিকরা আমাদেরকে মানে আমাদের জহির উদ্দিন স্বপন সাহেব মানে তখন ছিলেন। তো উনি কোনো সাংবাদিকের কাছে জানতে পারছেন যে রাষ্ট্র মেরামতের রূপরেখা নামে আমরা একটা আগেই দিছি, এবং উনি দেখতে চেয়েছেন, এবং শেষ পর্যন্ত আমাদের দলের সভাপতির কাছ থেকে উনি বইটা নিয়েছেন। ঠিক আছে? তো দেখেন, এই যে আমরা অন্যান্য বড় দল তারা সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আগেই আমরা এরকম নীতিমালা আমরা জাতির কাছে পেশ করেছি। হয়তো আমরা ছোট দল, মানুষের কাছে আমরা ওইভাবে পৌঁছতে পারিনি। কিন্তু আমরা আমাদের সাইজের চেয়ে আমাদের বুদ্ধিভিত্তিক জায়গায় তো আমরা প্রচেষ্টা সেই তুলনায় আমাদের তো বেশি। সেখানে কি আমরা এটা বলতে পারি না যে আপনারা আসলে মানে পলিটিক্যাল পার্টি হিসেবে যতটা না ফাংশন করতেছেন তার থেকে অনেক বেশি বলেছেন নাকি? থিঙ্ক ট্যাঙ্ক Yes, টাইপের হতে পারেন, হতে ফাংশন পারেন। হ্যাঁ, করতেছেন। জি, হ্যাঁ। তো না, তাহলে think tank না। ব্যাপারটা হলো যে হ্যাঁ, বুদ্ধিভিত্তিক জায়গায় আমাদের অন্যান্য বড় দলের যে সাইজের তুলনায় আমাদের ছোট হিসাবে আমাদের ভূমিকাটা বেশি। জি। কিন্তু ওই
কিন্তু পলিটিক্যাল যদি অ্যাম্বিশন আপনাদের থাকে, আপনারা যদি বলেন যে ধরেন আপনি এমন কিছু দিতে চান যেটা জামাতও দিতে পারবে না, বিএনপিও দিতে পারবে না, এনসিপিও দিতে পারবে না, তখনই তো আপনাকে মানুষ বেছে নিবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো পলিসি ভিত্তিক রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি। এইটা তো এনসিপিও দিচ্ছে, এটা তো মানে বিএনপি আপনাদের থেকে কপি করে দিচ্ছে। একটা গাছ একদিনে জন্ম হয়েই ফল দেয় না, ন্যাচারাল একটা সময় দরকার। আমরা ধরে নিচ্ছি আমাদের দল বিকশিত হওয়ার জন্য কমপক্ষে 15 বছর দরকার। হুট করে ক্ষমতায় গিয়ে পরের দিন আবার বিতাড়িত হয়ে ওই ধরনের কোনো দল পলিটিক্যাল এবি পার্টি না, ঠিক আছে? হুট করে ক্ষমতায় গেল মানে আমরা ন্যাচারাল প্রসেসে সময়ের বাঁকে বাঁকে জাতির কাছে পরীক্ষা দিয়ে বিশ্বস্ত হয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। এবং ক্ষমতায় যাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রের পরিবর্তন হলো কিনা। আমাদের এই পলিসিটা যদি অন্য অন্য রাজনৈতিক দল মিলে বাস্তবায়ন করে, করুক না, ভালো। আমার কথা হলো যে একটা ফেয়ার কম্পিটিশন হোক। আমরা যেই পলিসি কেন্দ্রিক রাজনীতিটা বাংলাদেশে শুরু করছি, সাধারণ জনগণের কাছে আমরা ধরেন যতটুকু পৌঁছতে পারছি এটা অন্য ব্যাপার। কিন্তু যারা পলিসি নিয়ে চিন্তা করে এবং বড় রাজনৈতিক দলের ভিতরে যারা পলিসি কেন্দ্রিক ভাবনা যাদের আছে, তারা তো আমাদের এটাকে সাধুবাদ জানাচ্ছে এবং আমাদের এটাকে গ্রহণ করছে। আপনি যদি কিছু মনে না করেন যে ব্যারিস্টার ফুয়াদ উনি তো আসলে আমাদের আ উম বেশ একটা মোটিভেশনের উৎস ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময়। উনার ভিডিওগুলা বা টক শোর কথাগুলা আমাদের সামনে আসতেছিল। আমরা সেটা শেয়ার করতেছিলাম। মানুষকে অনেক মোটিভেট করছে। তো এখন উনার যেই পলিটিক্যাল পার্টিটা, সেই পলিটিক্যাল পার্টির তুলনায় ধরেন এনসিপি তো আরো অনেক পরে আসছে। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আপনারা যে জোটটা করছেন সেই জোটটাতে জোটের কারণে এনসিপি ভালো করছে। এটা আপনারা বলতে পারেন যে তৃতীয় শক্তি হিসেবে আসছে। তো একই কথা কি আপনাদের ক্ষেত্রেও যায় না যে জোট তো আসলে আপনারাও তো জোটে ছিলেন। তাইলে এনসিপি যেটা যেই আসনগুলা তাদের ব্যাগেজে নিতে পারছে আপনারা কেন সেটা পারলেন না? মানে ফুয়াদ ভাইয়ের মতন মানুষ উনি কেন পারল না? আপনারা কি মনে করেন? আপনাদের অ্যাসেসমেন্টটা কি? নির্বাচনে সকল আসনের প্রতিযোগিতার মাপকাঠি সমান না। আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক আসন আসছে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, আবার অনেক আসনে মৃদু লড়াই হয়। আপনি যদি বলেন যে এবি পার্টির ব্যর্থতা কোথায়? যে পুরনো দিয়ে আসলে ঐরকম আমি মনে করি যে এটা এরকম বিবেচনা করা উচিত না। তারপরেও যে জোট থেকে যে ৩ টা আসন, ৩ টা আসনে তো এবি পার্টি খুব চমৎকার অনেক বেশি ভোট পাইছে। মানে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যেটা। হুম? তো এমন না যে এবি পার্টি জোট করার পরে ওখানে খুব খারাপ করছে, বিষয়টা এরকম না। ঠিক আছে? তো জয় পরাজয় তো এটা তো আর ইয়ের উপরে নির্ভর করে না। জামাতের অনেক প্রার্থীরাও তো হেরে গেছে। তাই না? অনেক বিখ্যাত এবং অনেক ফেমাস ফিগার তারা হেরে গেছে না? সুতরাং আমি মনে করি যে আসলে ভোটের রাজনীতিতে ওইটা দিয়ে মাপকাঠি হয় না যে আপনার সত্যের মানদণ্ড নির্ণয় হয় না। যেমন যদি আপনি ওই যে শিশির মনির ভাইয়ের আসন, উনার আসনের যিনি বিএনপির প্রার্থী উনি তো হুইল চেয়ার ছাড়া উঠতেই পারেন না। তো আপনি এখানে জনমনস্তত্ত্বটা কিভাবে বিশ্লেষণ করবেন? যে ওই আসনের প্রার্থীরা এমন একজনকে ভোট দিলেন যিনি হুইল চেয়ারে মানে চলাফেরা করেন। তো ভোটের রাজনীতিটা আসলে ডিফারেন্ট। ঠিক আছে? এটার জন্য আমি আপনাকে এই ১ম কথাটা বললাম। ১ম এটা দিয়ে শুরু করছিলাম যে, বাংলাদেশে ভোটে জিতে আসা আর পুলসিরাত পার হওয়ার মতো একটা কঠিন বিষয়। আপনার জান-মাল দিয়ে, কারণ এখানে তুষ্টবাদের রাজনীতির একটা ব্যাপার। ঠিক আছে? তো এই কারণে ভোটে জিতে আসার মেকানিজমটা এত কঠিন বাংলাদেশে যে সে পলিসি কেন্দ্রিক অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ গবেষণা এগুলো করতেই পারবে না। আমার এইবার মনে হয়েছে। বিশেষ করে আমার ফিলোসফি যে হয় আমাকে রাজনীতি বাদ দিতে হবে, হয় গবেষণা চালাইতে হবে। আর না হলে গ্রামে গিয়ে পড়ে থাকে মানুষের মাথায় হাত বুলাইয়া সুন্দর, সুন্দর কথা বলে ভোটে জিতে আসতে হবে। কিন্তু আমি যদি ওই ভোটে জিতে আসি তাহলে আমি গবেষণায় পিছিয়ে পড়বো এবং মানুষের জন্য যে আমার খেদমতের জায়গা ওটা আমি করতে পারব না। তো এইজন্য আমি বলি যে আ এবি পার্টি একটা সিটও পায় নাই এবার। এটা তার জন্য আপাত দৃষ্টিতে অবশ্যই একটা আ ব্যর্থতা। কিন্তু রাজনীতিতে তো শেষ বলে নাই। ঠিক আছে? মেঘ যাকে দেখে কেউ করিস নে ভয়, আড়ালে সূর্য হাসে। ইনশাল্লাহ। জি, তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি আসছেন, ফিরোজ কবির ভাই আসছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন এবং আপনি আপনাদের পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে আপনার কথা বললেন। জি। তো আমরা আ আজকে আমরা এখানে শেষ টানছি। সামনের এপিসোডে ইনশাল্লাহ অন্য কোনো গেস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে।